আসসালামু আলাইকুম সবাইকে। আর একটু নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন নং 1 সমাধান করব। যেহেতু আমরা যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী প্রস্তুত করব, তাই আমরা আগে থেকেই বলতে পারি আমাদের প্রশ্নে একটা রেওয়া মিল দেওয়া থাকবে। আমরা যদি সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন নং 1টি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের প্রশ্নে সান্ত্বনা লিমিটেড এর 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত একটা রেওয়া মিল দেওয়া আছে। আমরা সবাই জানি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাবকারের শেষের দিনে খতিয়ানের সমাপনী জের দ্বারা ব্যবসায়ী প্রতিষ্ঠান রেওয়া মিল প্রস্তুত করে থাকে। সান্ত্বনা লিমিটেড 2018 সালের 31 ডিসেম্বর তারিখে আসলে খতিয়ানের সমাপনী জের দ্বারা নিম্নলিখিত রেওয়া মিলটি প্রস্তুত করছে। রেওয়া মিল মানে কি? ডেবিট দিকে থাকে সম্পদসমূহ, ডেবিট দিকে থাকে ব্যয়সমূহ, ডেবিট দিকে থাকে সংরক্ষিত আয়কর প্রদান, লভ্যাংশ প্রদান, এগুলো ডেবিট দিকে থাকে। ঠিক তেমনইভাবে ক্রেডিট দিকে কারা থাকে? ক্রেডিট দিকে থাকে আয়সমূহ, দায়সমূহ, প্রারম্ভিক সংরক্ষিত আয়ের জের, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব দফা হিসেবে থাকে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, শেয়ার অধিকার, লভ্যাংশ সমতাকরণ তহবিল, এগুলো আসলে রেওয়া মিলে থাকে। রেওয়া মিলের নিচে কিছু সমন্বয় থাকে। রেওয়া মিলের নিচে যে সমন্বয়গুলো থাকে, মূলত রেওয়া মিলের নিচে এই সমন্বয়গুলো কেন থাকে? কোনো না কোনোভাবে রেওয়া মিলে এই লেনদেনগুলো হিসাবভুক্তকরণে বাদ পড়ে গেছে। আমরা যখন আর্থিক বিবরণী অধ্যায়ে বিভিন্ন সৃজনশীল ম্যাথ সলভ করি, আমরা মূলত রেওয়া মিল এবং সমন্বয় এই দুইটাকে কেন্দ্র করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। এই জন্য একজন শিক্ষার্থীকে সমন্বয়গুলো আগে ভালোভাবে পড়ে নিতে হবে। তাহলে আমরা সমন্বয়গুলো একটু ভালোভাবে পড়ে নেই। সমন্বয় একে কী বলছে? সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে 1,25,000 টাকা, কিন্তু এই মূল্যায়নের পরপরই 30,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত পণ্যের 2/3 ক্ষতিপূরণের স্বীকৃতি হয়েছে। 2, বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে 20,000 টাকার পণ্য প্রেরিত হয়েছিল, যা ফেরত দেওয়ার সময় এখনও অতিক্রান্ত হয়নি। 3, প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। 4, কোম্পানি চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে 10%। 5, স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয় ধার্য করো। তার মানে আমরা এখানে 5টা সমন্বয় দেখতেছি। এই 5টা সমন্বয় কোনো না কোনোভাবে রেওয়া মিলে হিসাবভুক্তকরণে বাদ পড়ে গেছে। এখন আমরা আমাদের করণীতে চলে যাব। আমাদের সৃজনশীল প্রশ্নে ক, খ, গয়ে কী করতে বললো? আমাদের কয়ে করতে বলছে বছরান্তে অনাদায়ী পাওনার সঞ্চিতির কত টাকা আয় বিবরণীতে দেখাতে হবে। এই কথাটা তারা কী মিন করে যে বছরান্তে অনাদায়ী পাওনার সঞ্চিতির কত টাকা আয় বিবরণীতে দেখাতে হবে? তার মানে আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করি, আমরা অনাদায়ী পাওনাকে দ্বিতীয় ঘরে কত টাকা লিখব, এটাই কিন্তু আমাদের এখানে কয়ের উত্তর। আমরা অনাদায়ী পাওনাটাকে কী প্যাটার্নে লিখি? আমরা সবাই জানি অনাদায়ী পাওনা মানে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি বিয়োগ করার পর যে টাকাটা থাকে, এটা আমরা আয় বিবরণী দ্বিতীয় ঘরে লিখি। আসলে এই অ্যান্সারটাই আমার কাছে চাইছে যে বছরান্তে অনাদায়ী পাওনার সঞ্চিতির কত টাকা আয় বিবরণীতে দেখাতে হবে। তাহলে আয় বিবরণীতে যখন আমরা অনাদায়ী পাওনা দেখাই, আমাদের প্যাটার্নটা সবারই জানা আছে, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। তাহলে আমরা ক সলভ করার চেষ্টা করি। ক সলভ করার আগে প্রথমে লিখব 1 নং প্রশ্নের সমাধান, লিখে লিখব ক, আয় বিবরণীতে প্রদর্শিত অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। আমি এইভাবে লিখলাম, দিয়ে লিখব বিবরণ টাকা। তাহলে অনাদায়ী পাওনা বলতে আমরা অনাদায়ী পাওনার প্যাটার্নে লিখব। প্রথমে লিখব অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনাটা আমাদের রেওয়া মিল এবং সমন্বয় দুই জায়গা থেকে আসতে পারে। রেওয়া মিল মানে লিখিত, সমন্বয় মানে অলিখিত। আমরা যে সমন্বয়ে পড়ছি, সমন্বয়ে কি আমরা অনাদায়ী পাওনা পাইছি? পাই নাই। তাহলে অনাদায়ী পাওনা রেওয়া মিলে থাকতে পারে। রেওয়া মিলে যাই আমরা, এই দেখো রেওয়া মিলে অনাদায়ী পাওনা আছে এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে। রেওয়া মিলে যেটা অনাদায়ী পাওনা আছে, এই অনাদায়ী পাওনা মানে প্রাপ্য হিসাবের নিকট হতে চূড়ান্ত চেষ্টার পরেও যে টাকাটা আদায় করা সম্ভব হয় না, তাকে আমরা অনাদায়ী পাওনা বলি। অনাদায়ী পাওনা রেওয়া মিলে আছে মানে এটা লিখিত। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কি? এটা গত বছর ছিল নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, গত বছর লাভের টাকা থেকে সরিয়ে রাখছি। এটা সিস্টেমেটিক প্রসেস যে প্রতি বছর আমরা লাভের টাকা থেকে একটা টাকা সরিয়ে রাখি, যে প্রাপ্য হিসাবের উপর ওই টাকাটা পাওয়াও যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। এটা সিস্টেমেটিক। তাহলে চলতি বছরে আমরা যেটা নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কাটি, আগামী বছর এটাই হয়ে যায় পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এটা রেওয়া মিলে থাকে। তার মানে এই যে রেওয়া মিলে অনাদায়ী পাওনার সঞ্চিতি যে 5,000 টাকা আছে, এটা আসলে এক্স্যাক্টলি 17 সালে ছিল নতুন, তাই 18 সালে রেওয়া মিলে হয়ে গেছে পুরাতন। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমাদের রেওয়া মিলে অনাদায়ী পাওনা আছে লিখিত, আর পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে।
আর আমাদের আরেকটা আছে নতুন অনাদি পাওনা সঞ্চিতি, এটা এক্স্যাক্টলি সমন্বয় নম্বর 3-এ আছে। এই যে প্রাপ্য হিসেবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে, তার মানে 3টা দফাই আছে। এখানে জাস্ট আমি কি করব, আমাদের প্যাটার্ন অনুযায়ী লিখবো। প্রথমেই লিখবো আমরা অনাদায়ী পাওনা, এই লিখবো আমরা অনাদায়ী পাওনা রেওয়া মিল থেকে 10,000। এই অনাদায়ী পাওনার সাথে আমরা যেটা সন্দেহ করছি প্রাপ্য হিসাবের উপর 5% পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে, যেটাকেই আমরা বলি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই নতুন মানে যে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা সমন্বয়ে থাকে, এটাই নতুন। আমরা সবাই জানি, আমরা দেখতেছি সমন্বয় নম্বর 3-এ স্পষ্ট বলা আছে প্রাপ্য হিসাবের 5%। এই দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি সমন্বয়ে থাকে এটাই নতুন। প্রাপ্য হিসাবের উপর আমরা কত পার্সেন্ট সন্দেহ করতেছি? 5%। এখন প্রাপ্য হিসাবের উপর সন্দেহ করবো, এটা নিট প্রাপ্য হিসাবের উপর সন্দেহ করতে হবে। তাহলে আমাদের রেওয়া মিলে প্রাপ্য হিসাব কত? আমরা যদি দেখি রেওয়া মিলে, আমরা দেখতেছি রেওয়া মিলে প্রাপ্য হিসাব 65,000 টাকা। একটু ভালোভাবে দেখো, রেওয়া মিলে প্রাপ্য হিসাব 65,000 টাকা। এই 65,000 টাকা থেকে আমরা কি এই অনাদি পাওনা বাদ দিব? না, দিব না, কারণ এই অনাদি পাওনা লিখিত। লিখিত মানে রেওয়া মিলে আছে, রেওয়া মিলে আছে মানে আসলে বাদ দেওয়াই আছে। তাহলে বাদ দেওয়ার পূর্বে রেওয়া মিলে আসলে আমাদের প্রাপ্য হিসাব ছিল 75,000 টাকা। যখন আমি অনাদায়ী পাওনাটা রেওয়া মিলে লিখছি, আমি 10,000 টাকা ব্যয় দেখাইছি এবং এই 75,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দিয়েই রাখছি। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে রেওয়া মিলে 10,000 টাকা আমি অনাদায়ী পাওনা দেখাইছি, আর 75,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দিয়েই কিন্তু আমি 65,000 টাকা দেখাইছি। তার মানে পার্সেন্ট কাটার সময় আমার এই অনাদায়ী পাওনা বাদ যাবে না। কেন যাবে না? কারণ এটা রেওয়া মিলে আছে, তাই বাদ যাবে না। যদি রেওয়া মিলে না থাকে, সমন্বয়ে থাকতো, তাহলে বাদ যেত। কেন? তখন আসলে প্রাপ্য হিসাব থেকে ওই টাকাটা বাদ দেওয়া নেই। মূল বিষয়টা হচ্ছে এটা। ওকে, তাহলে আমাদের রেওয়া মিলে প্রাপ্য হিসাব কত? 65,000। রেওয়া মিলে লিখিত অনাদি পাওনা কত? 10,000। তাই এটা আমি বাদ দিব না। কিন্তু আমাদের সমন্বয়ে একটা প্রাপ্য হিসাবের কাজ আছে, সমন্বয় নম্বর 2। কি আছে? বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে 20,000 টাকার পণ্য প্রেরিত হয়েছিল, যা ফেরত হওয়ার সময় এখনও অতিক্রান্ত হয়নি। তার মানে আমি একজন কাস্টমারকে 20,000 টাকার পণ্য দিছি, ওই কাস্টমার আমাকে বলছে ভাই এটা আমি কিনতেও পারি, পছন্দ না হলে ফেরতও দিতে পারি। মূল বিষয়টা বোঝো, আমি একজন কাস্টমারকে 20,000 টাকার পণ্য দিছি, সে আমাকে বলে গেছে যে ভাই এটা আমি কিনতেও পারি অথবা পছন্দ না হলে ফেরতও দিতে পারি। সে আমার কাছে একটা টাইম নিয়ে গেছে যে এত দিনের মধ্যে আমি সিদ্ধান্ত নিব আমি কি কিনবো নাকি ফেরত দেবো। ওই জন্যে বলছে যা ফেরত দেওয়ার সময় এখনও অতিক্রান্ত হয়নি, ওই সময়টা আসে নাই। এখন সময় আসুক বা না আসুক, যখন আমি ফেরত ভিত্তিতে বিক্রয় করব ওটাকে আসলে ফেরত ধরে নিব। তাহলে আমরা কিন্তু এখানে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে, তার মানে বিক্রয় হতে পারে, ফেরতও হতে পারে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? ফেরত ধরতে হবে। তাহলে যদি বিক্রয় ফেরত সমন্বয়ে থাকে, আসলে বিক্রয় ফেরতের সাথে কার সম্পর্ক? প্রাপ্য হিসেবে সাথে সম্পর্ক। তাহলে আমাদের বিক্রয় ফেরত কত টাকা আছে? 20,000 টাকা। বিক্রয় করলে কি হয়? প্রাপ্য হিসাব বাড়ে। তাহলে বিক্রয়কৃত পণ্য ফেরতের ফলে কি হবে? প্রাপ্য হিসাব কমে যাবে, কারণ ফেরত তো বিপরীত প্রক্রিয়া। বিক্রয় যদি প্রাপ্য হিসাবকে বাড়ায়, তাহলে বিক্রয় ফেরত কি করবে? প্রাপ্য হিসাবকে কমাবে। তাহলে আমাদের যে প্রাপ্য হিসাব 65,000 টাকা আছে, বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে যে ফেরত দিছি আমি, সে যদি বিয়োগ করি 20,000 টাকা, তাহলে আমাদের নিট প্রাপ্য হিসাব কত টাকা হবে? আমাদের 45,000 টাকা। এই 45,000 টাকার উপর কত পার্সেন্ট সন্দেহ করবো? 5%। তাই আমি যদি 45,000 টাকার উপর 5% সন্দেহ করি, তাই আমি নতুন অনাদি পাওনা সঞ্চিতি পাবো 2250 টাকা। তাহলে আমাদের অনাদি পাওনা 10,000 টাকা, নতুন অনাদি পাওনা সঞ্চিতি 2,250 টাকা। এটাকে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 12,250 টাকা। এটা আসলে প্রাপ্য হিসাব হতে মোট যে টাকাটা আমি পাবো না, 12,250 টাকা। এইখান থেকে আমি পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি বিয়োগ করবো, যেটা রেওয়া মিলে আছে, পুরাতনটা বিয়োগ হয়। তাহলে পুরাতন কত? 5,000 টাকা রেওয়া মিলে আছে। তাহলে আমি 12,250 টাকা থেকে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি যদি 5,000 বিয়োগ করি, তাহলে অনাদায়ী পাওনা খরচ আমরা আয় বিবরণীতে দেখাবো হচ্ছে 7,250 টাকা। এই জন্যই তো বলছি আয় বিবরণীতে প্রদর্শিত অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। তাহলে কত টাকা? 7,250 টাকা। তাহলে এটা মূল প্যাটার্নটা কি? অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর এখানে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়ের ক্ষেত্রে কি করলাম? আমাদের প্রাপ্য হিসাবে রেওয়া মিলে ছিল 65,000। সেখান থেকে আমরা যে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে প্রেরিত পণ্য দিছি, সেটাকে বিক্রয় ফেরত বিবেচনা করে আমরা প্রাপ্য হিসাব থেকে ওই টাকাটা বিয়োগ করে আমরা নিট প্রাপ্য হিসাব বাইর করলাম। ওটার উপর আমরা সন্দেহ করলাম যে আমরা এই 5% টাকা পেতেও পারি, নাও পেতে পারি। এটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমরা কয়ের অ্যান্সার কত পেলাম? 7,250 টাকা। তাহলে ক আমাদের ডান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের সমাধান করব। ক্ষয় বলছে মোট লাভ নির্ণয় করো। আমি তোমাদেরকে বারবার শিখাচ্ছি, যখন তোমাকে যে কোনো লাভ নির্ণয় করতে বলবে, লাভ মানে তোমাকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে।
যেহেতু তোমাকে এখানে মোট লাভ নির্ণয় করতে বলছে, তার মানে এটা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। কারণ বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী অর্থাৎ পণ্যের প্রতিষ্ঠানের ক্ষেত্রেই আমরা শুধুমাত্র মোট লাভ নির্ণয় করে থাকি। আমরা মোট লাভ কীভাবে নির্ণয় করে থাকি? আমরা পরিচালন আয় তথা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই মোট লাভ বা মোট ক্ষতি পাই। তাহলে আমরা আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে মোট লাভের পরিমাণ নির্ণয় করব। তাই আমরা লিখব খ লিখে লিখব মোট লাভের পরিমাণ নির্ণয়, অথবা তুমি এভাবে লিখতে পারো প্রতিষ্ঠানের নাম, তার নিচে আয় বিবরণী ব্র্যাকেটে আংশিক, তার নিচে 2018 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য দিয়ে লিখবা বিবরণ টাকা টাকা টাকা, টাকার ঘর 3টা দিবা। এখন মোট লাভ নির্ণয়ের জন্য এক্স্যাক্টলি তুমি কি করবা? তুমি 2টা ধাপ এখানে সম্পূর্ণ করবা। 2টা ধাপ কী কী? প্রথমে পরিচালন আয়, তারপরে বিক্রিত পণ্যের ব্যয়। পরিচালন আয় বলতে আমরা কোন আয়কে বুঝে থাকি? পরিচালন আয় বলতে আমরা নিট বিক্রয়কে বুঝিয়ে থাকি। তাহলে আমরা প্রথমেই লিখব পরিচালন আয়। তাহলে পরিচালন আয় বলতে নিট বিক্রয়। নিট বিক্রয় লেখার জন্য আমাদের রেওয়া মিলের যে বিক্রয়টা আছে, এটা মোট বিক্রয়, সেটা আগে নিব রেওয়া মিল থেকে। তাহলে আমরা দেখতেছি রেওয়া মিলে বিক্রয় আছে 10,25,000 টাকা। তাহলে প্রথমেই লিখব বিক্রয়, প্রথম ঘরে কাজ আছে 10,25,000 টাকা। এই বিক্রয়ের কাজ কী কী থাকতে পারে? বিক্রয়ের কাজ রেওয়া মিলে সর্বোচ্চ 2টা থাকে, এটা জেনে রাখবা। একটা আছে বিক্রয় ফেরত আর একটা বিক্রয় বাট্টা। এই 2টা ব্যতীত রেওয়া মিলে বিক্রয়ের কোনো কাজ থাকবে না। তাহলে আমরা বিক্রয় প্রথম ঘরে লিখলাম 10,25,000 টাকা। এখন আমরা দেখব ফেরত আছে কিনা। হ্যাঁ, ফেরত তার নিচেই আছে। বিক্রয় যেহেতু ক্রেডিট, আমরা জানি ফেরত মানে বিপরীত প্রক্রিয়া। ফেরত আসলে বিক্রয়কেও কমায়, ক্রয়কেও কমায়। তাহলে বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, এটা অটো। তাহলে ডেবিট যেটা, এটাই বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় 10,25,000 টাকা ক্রেডিট, বিক্রয় ফেরত অবশ্যই ডেবিট থাকবে, কারণ বিপরীত প্রক্রিয়া। তাহলে লিখবো মাইনাস বিক্রয় ফেরত। কোনটা নিব? ডেবিটটা। তাহলে 10,25,000 টাকা থেকে আমরা বিক্রয় ফেরত যদি 25,000 টাকা বিয়োগ করি, এখন আমাদের বিক্রয় হচ্ছে 10 লক্ষ টাকা। আমরা আবার সমন্বয়ে পেয়েছি 2 নম্বর সমন্বয়ে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে 20,000 টাকার প্রেরিত পণ্য যা ফেরত দেওয়ার সময় অতিক্রান্ত এখনও হয়নি, তারপর এটাকে আমরা ফেরত ধরেই হিসাবের বইতে লিপিবদ্ধ করব। কারণ আমরা যখন বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে পণ্য প্রেরণ করব, আমরা ধরে নেব আমরা আসলে পণ্যটা ফেরত পাবো। এবং সমন্বয় থাকার কারণে আমরা বুঝে নেব এটা অলিখিত বিক্রয় ফেরত। তার মানে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে আমি যে পণ্য বিক্রয় করছি এটা অলিখিত বিক্রয় ফেরত, কারণ সমন্বয় থাকবে। যেহেতু অলিখিত বিক্রয় ফেরত, তাই আমরা কি করব? বিক্রয় থেকে বিয়োগ করব। এই যে মাইনাস বিক্রয় অবলিক ফেরত ভিত্তিতে বিক্রয়। তাহলে বিক্রয় অবলিক ফেরত ভিত্তিতে বিক্রয়, এটা আসলে অলিখিত বিক্রয় ফেরত। তাহলে আমি 10 লক্ষ টাকা থেকে যদি অলিখিত বিক্রয় ফেরত 20,000 টাকা বিয়োগ করি, তাহলে এক্স্যাক্টলি আমরা তৃতীয় ঘরে দিব নিট বিক্রয় 9,80,000 টাকা। আমাদের সৃজনশীল প্রশ্নের কয়ে এটাও কিন্তু চেতে পেত যে চলতি বছরের নিট বিক্রয়ের পরিমাণ কত, কারণ হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা লাইনই হচ্ছে সৃজনশীল। ওকে, তাহলে আমি যদি নিট বিক্রয় কয়ে চেতো, তাহলে আমি এইটাও অ্যান্সার বের করে রাখতাম। তাহলে আমরা নিট বিক্রয় কত পেলাম? 9,80,000 টাকা। এখন এই যে নিট বিক্রয় যে 9,80,000 টাকা পেলাম, এই 9,80,000 টাকার মধ্যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত, আমরা সেটা বের করব। কারণ আমরা সবাই জানি একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা করে বা মুনাফা অর্জন করে, কম মূল্যে পণ্য ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের মাধ্যমে। আমি তোমাদেরকে বারবার বুঝাচ্ছি, ধরো একজন ব্যবসায়ী 12 টাকায় একটি পণ্য বিক্রয় করলো। 12 টাকায় যে একটি পণ্য বিক্রয় করলো, 12 টাকাটা কীভাবে পাইছে? এই 12 টাকার মধ্যে ধরো আসল হচ্ছে 10 টাকা, লাভ হচ্ছে 2 টাকা। তার মানে কি দাঁড়ালো? 10 টাকার পণ্য 12 টাকায় বিক্রি করলো, তাই তো তার মোট লাভ হলো 2 টাকা। এটা সিস্টেম। তাহলে আমরা এই বছর এই প্রতিষ্ঠান 9,80,000 টাকায় পণ্য বিক্রয় করছে। এই 9,80,000 টাকার মধ্যে আসল কত, যেটাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বলি। এখন এই 9,80,000 টাকা থেকে আসল বের করে আমি যদি বিয়োগ করি, তাহলেই আমরা মোট লাভ পাবো। তাই আমরা লিখবো এখন কি, এই যে বাদ শিরোনাম দিয়ে বিক্রিত পণ্যের ব্যয়, বাদ শিরোনাম দিয়ে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য প্রথমে 3টা দফা যোগ করব। 1 প্রারম্ভিক মজুত পণ্য, 2 নিট ক্রয়, 3 ক্রয় সংক্রান্ত ব্যয়। এই 3টা দফা যোগ করব। তাহলে প্রথমে কি নিয়ে আসব? প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য সবসময় রেওয়া মিল থেকে আসবে। আমরা যদি রেওয়া মিলে দেখি আমাদের প্রারম্ভিক মজুত পণ্য কত, এই যে প্রারম্ভিক মজুত পণ্য 45,000 টাকা। এখন এই প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে একটা রেয়ার আইটেম ইনক্লুডিং আছে, কি সেটা? প্রারম্ভিক মণিহারি। প্রারম্ভিক মজুত পণ্য মানে কি? প্রারম্ভিক মজুত পণ্য বলতে আসলে 2018 সালের শুরুতে, কারণ এটা তো 2018 সালের রেওয়া মিল, 2018 সালের শুরুতে এই প্রতিষ্ঠানের দোকানে কত টাকার পণ্য অবিকৃত ছিল, পণ্য অর্থাৎ যেটা আমি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছি। তার প্রারম্ভিক মজুত পণ্য মানে কি? হিসাবকারের শুরুতে যে পণ্যটা মজুত আছে।
এখন প্রারম্ভিক মজুত পণ্য হিসাবরক্ষক মূল্যায়ন করছে 45,000 টাকা। এই 45,000 টাকার মধ্যে প্রারম্ভিক মণিহারি 5,000 টাকা যুক্ত আছে। এখন প্রারম্ভিক মজুত পণ্য আর প্রারম্ভিক মণিহারি দুইটা কি একই জিনিস না সেপারেট? দুইটা আলাদা জিনিস। কারণ পণ্য মানে এটা আসলে বিক্রয়যোগ্য বস্তু, আর মণিহারি মানে এটা ব্যবহারযোগ্য বস্তু। দুটো কি এক হলো? তাহলে আমাকে সেপারেট করতে হবে, প্রকৃত প্রারম্ভিক মজুত পণ্য দেখাতে হবে। তাই আমরা লিখব প্রারম্ভিক মজুত পণ্য, প্রথম ঘরে 45,000, ভুলে আমি এই 45,000 টাকার মধ্যে প্রারম্ভিক মণিহারি যুক্ত করছি। তাহলে প্রারম্ভিক মণিহারি এটা তো ব্যবহারযোগ্য বস্তু, এটা তো বিক্রয়যোগ্য বস্তু না, তাহলে বাদ দিতে হবে। তাহলে মাইনাস করব মণিহারি মজুত, কত টাকা? 5,000 টাকা। তাহলে প্রকৃত প্রারম্ভিক মজুত পণ্য কত? 40,000 টাকা। এই আমরা প্রারম্ভিক মজুত পণ্য পেয়ে গেলাম। এরপরে আমরা লিখব নিট ক্রয়। নিট ক্রয় মানে কি? আমাদের রেওয়া মিলে যে ক্রয় থাকবে এটা নিট ক্রয় না মোট ক্রয়? তাহলে আমি রেওয়া মিল থেকে ক্রয় লিখি। রেওয়া মিলে ক্রয় 7,20,000 টাকা, এই লিখব ক্রয়। আমরা লিখব ক্রয়। ক্রয় হচ্ছে 7,20,000 টাকা, ক্রয় 7,20,000 টাকা। ভালো করে দেখো, ক্রয় 7,20,000 টাকা। ওকে, এখন ক্রয় থেকে আমরা কি করব? ক্রয় ফেরত। ক্রয় যেহেতু ডেবিট, ক্রয় ফেরত হবে কিন্তু ক্রেডিট। তাহলে ক্রয় ফেরত কত আছে? 15,000 টাকাটা বাদ দেবো। এই যে মাইনাস ক্রয় ফেরত কত টাকা? 15,000 টাকা। বিয়োগ করে নিচে নামাবো 7,05,000 টাকা। ওকে, 7,05,000 টাকা নিচে নামালাম। এখন আমরা দেখব আরও কি কোনো ক্রয় সংক্রান্ত কাজ আছে। আমাদের রেওয়া মিলে ক্রয় আছে যে 7,20,000 টাকা। এই ক্রয় থেকে আমরা রেওয়া মিলের ক্রয় ফেরত বাদ দিব, ক্রয় বারটা বাদ দিব। তাহলে আমি প্রথমে ক্রয় ফেরত বাদ দিলাম, ক্রয় বারটা নাই বাদ দিব না। আমরা সমন্বয়ে চলে যাব। সমন্বয়ে গিয়ে দেখতেছি আমাদের 1 নম্বর সমন্বয় আছে, সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে 1,25,000 টাকা, কিন্তু ওই মূল্যায়নের পরপর 30,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। তাহলে আমি কি করছি? সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করছি 1,25,000 টাকা। 1,25,000 টাকা মূল্যায়নের পরেই কারবারে আগুন লাগছে, আগুন লেগে 30,000 টাকার পণ্য পুড়ে গেছে। এই যে আমার কারবারে আগুন লেগে যে 30,000 টাকার পণ্য পুড়ে গেছে, এই 30,000 টাকার ফলে এক্স্যাক্টলি আমার হিট করবে কোথায়? আসলে ক্রয়ে হিট করবে। আমাদের দোকানে কিন্তু 7,20,000 টাকার ক্রয়কৃত পণ্য ছিল। এই 7,20,000 টাকার ক্রয়কৃত পণ্যের মধ্যে কারণ আগুন লেখে 30,000 টাকার পণ্য পুড়ে গেছে। তাহলে আগুনে বিনষ্ট পণ্য থাকলেই আমি আসলে ক্রয় থেকে ওই টাকাটা বাদ দেব। তাহলে আমরা লিখব মাইনাস আগুনে বিনষ্ট পণ্য 30,000 টাকা। তাহলে আমি যদি 7,05,000 টাকা থেকে আগুনে বিনষ্ট পণ্য 30,000 টাকা বিয়োগ করি, এই যে আমি নিট ক্রয়ে পাবো 6,75,000 টাকা। তাহলে আমি আবারও বলতেছি, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব, আগুনে বিনষ্ট পণ্য বাদ দেব, আর কিন্তু আমাদের এখানে ক্রয় সংক্রান্ত কোনো কিছু নাই। তাহলে আমি নিট ক্রয় কত পেলাম? 6,75,000 টাকা। তাহলে ভালো করে দেখো, প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা, তারপরে নিট ক্রয় 6,75,000 টাকা। এখন আমরা কি করব? আমরা ক্রয় সংক্রান্ত ব্যয়গুলা এখন আমরা নিব। আমি আবারও বলতেছি, আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করব, আমরা প্রারম্ভিক মজুত, নিট ক্রয়, তার সাথে ক্রয় সংক্রান্ত ব্যয় যোগ করলে আমি যে টাকাটা পাবো সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেললাম 40,000 টাকা, নিট ক্রয় লিখে ফেললাম 6,75,000 টাকা। এখন আমার ক্রয় সংক্রান্ত ব্যয় নেওয়ার পালা। তাহলে আমি শুরু থেকে আসি, ক্রয় সংক্রান্ত ব্যয় দেখি আমরা শুরু থেকে। শেয়ার মূলধন না, অধিহার না, প্রারম্ভিক মজুত পণ্য হয়ে গেছে, পণ্য ক্রয় বিক্রয় হয়ে গেছে, ফেরত হয়ে গেছে, প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব হবে না, কলকাতা যন্ত্রপাতি হবে না, মণিহারি দ্রব্যাদি ক্রয় হবে না, বেতন ও মজুরি। এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, বেতন ও মজুরি 3/1 কারখানার ব্যয়। এবার এই জায়গায় একটু আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে বেতন ও মজুরি আমরা কাকে দেই? আমরা কর্মচারী এবং শ্রমিকদের দেই। আমরা কর্মচারীদের দেই বেতন, শ্রমিকদের দেই আমরা মজুরি। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে বেতন ও মজুরি আমি যে 60,000 টাকা দিছি, এই 60,000 টাকার মধ্যে কারখানার হচ্ছে 3/1 শ্রমিক ও কর্মচারীর জন্য দিছি আমি এই 60,000 টাকা 3/1। তাহলে কারখানার শ্রমিকদের আমরা যদি 60,000-এর 3/1 অর্থাৎ 20,000 টাকা আমরা বেতন ও মজুরি দেই, এটা তারা কি মিন করতেছে? যে এই প্রতিষ্ঠানটা হচ্ছে উৎপাদনশীল প্রতিষ্ঠান। তার মানে আমি যে এখানে সান্ত্বনা লিমিটেড অঙ্ক করতেছি, এই সান্ত্বনা লিমিটেড হচ্ছে একটি উৎপাদনশীল প্রতিষ্ঠান। উৎপাদনশীল প্রতিষ্ঠান মানে কি? এরা নিজেদের পণ্য নিজে উৎপাদন করে। তাহলে যদি আমরা দেখি একটা কোম্পানি উৎপাদনশীল প্রতিষ্ঠান হয়, তখন বিক্রিত পণ্যের ব্যয়ে আমাদের কিছু নতুন আইটেম আসবে। সেই আইটেমটা কি? আসলে কারখানার আমাদের উপরি ব্যয়গুলো এখানে লিখতে হবে। তাহলে আমি আরেকটু জিনিসটা ক্লিয়ারলি বুঝাই। আমরা যখন উৎপাদনশীল প্রতিষ্ঠানের অঙ্ক করব, তখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় আমরা যেমন প্রারম্ভিক মজুত পণ্য নিব, নিট ক্রয় নিব, নিট ক্রয়ের সাথে যেমন ক্রয় সংক্রান্ত ব্যয় নিব, সেই সাথে আমরা কারখানার উপরি ব্যয়টাও নিব, কারখানার উপরি ব্যয়টাও নিব।
কারখানার উপরি ব্যয় বলতে আসলে এক্স্যাক্টলি কোন ব্যয়গুলোকে আমরা বুঝে থাকি? কারখানায় সংগঠিত ব্যয়। এই কারখানায় সংগঠিত ব্যয়গুলো এক্স্যাক্টলি প্রত্যক্ষ খরচ। ভালো করে বুঝে রাখো, প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কোনগুলো? বিক্রিত পণ্যের ব্যয়কেই তো আমরা প্রত্যক্ষ খরচ বলি। আসলে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা প্রত্যক্ষ খরচ দিয়ে বলি। এই বিক্রিত পণ্যের ব্যয় এক্স্যাক্টলি কী ঘটে? ক্রয় রিলেটেড ব্যয়। ক্রয় রিলেটেড ব্যয় তার মানে যে ব্যয়টা ক্রয়ের সাথে জড়িত ওই ব্যয়টাই হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে ক্রয় যে কথা, উৎপাদন কি একই কথা না? আমরা পণ্য ক্রয় কেন করি? বিক্রয় করার উদ্দেশ্যে। আমরা পণ্য উৎপাদন কেন করি? বিক্রয় করার উদ্দেশ্যে। দুটো কি সেম? আমরা পণ্য উৎপাদন করতেছি, উৎপাদিত পণ্য কাস্টমারের কাছে বিক্রয় করব। আমি পণ্য ক্রয় করতেছি, ক্রয়কৃত পণ্য কাস্টমারের কাছে বিক্রি করব। তাহলে পণ্য ক্রয় করতে গিয়ে যে ব্যয়টা হচ্ছে সেই ব্যয়গুলোকে তো আমরা প্রত্যক্ষ খরচ বলতেছি। ঠিক তেমনইভাবে পণ্য উৎপাদন করতে গিয়ে যে ব্যয়গুলো হবে সেই ব্যয়গুলোকে আমি প্রত্যক্ষ খরচ বলবো। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে উৎপাদনশীল প্রতিষ্ঠানের জন্য আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করব তখন আমি কি করব? প্রারম্ভিক মজুত পণ্য তো নিবই, নিট ক্রয় তো নিবই, ক্রয় সংক্রান্ত ব্যয় তো নিবই, তার সাথে আরেকটা আইটেম আমরা যোগ করব, সেটা হচ্ছে উৎপাদন সংক্রান্ত ব্যয়, অর্থাৎ কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয় হিসাবে কি কি দফা আসবে? কারখানায় সংগঠিত ব্যয়, যেমন কারখানার শ্রমিকদের বেতন ও মজুরি, অফিস ড্রয়িংয়ের বেতন, কলকাবজা যন্ত্রপাতির অবশ্যই। কারণ সেই ক্ষেত্রে যেহেতু এটা উৎপাদনশীল প্রতিষ্ঠান, এই কলকাবজা এবং যন্ত্রপাতি কোথায় আছে? কারখানায় আছে। কারণ চিন্তা করে একটু, কারখানায় কি করা হয়? পণ্য উৎপাদন করা হয়। পণ্য উৎপাদন করতে কি লাগে? কলকাবজা যন্ত্রপাতি লাগে। তাহলে কলকাবজা যন্ত্রপাতি কোথায় আছে? কারখানায় আছে। তাহলে কলকাবজা যন্ত্রপাতির অবশ্যই এটা কোথাকার ব্যয়? কারখানার ব্যয়। মূল বিষয়টা হয়ে গেল। তাহলে আমরা এক্সট্রা কিছু ব্যয় নেব, সেটা হচ্ছে কারখানার উপরি ব্যয়। তাহলে প্রথমে আমরা কারখানার উপরি ব্যয় হিসেবে পেয়ে গেলাম বেতন ও মজুরি। এই যে লিখবো আমরা কারখানার বেতন ও মজুরি। এই যে কারখানার বেতন ও মজুরি। তাহলে কারখানার বেতন ও মজুরি, বেতন ও মজুরি যে 60,000 টাকা আছে, এই 60,000 টাকার মধ্যে 3/1 ভাগ হচ্ছে কারখানায় সংঘটিত। তাহলে বাকি 3/2 ভাগ অফিস ও প্রশাসনিক। অফিস ও প্রশাসনিক মানে পরিচালন। মূল বিষয়টা হচ্ছে এটা। কারণ সামনে বেতন আছে, সামনে কি আছে? বেতন আছে। মজুরি আউট কাউন্ট হবে না। এই বেতন ও মজুরি, আসলে বেতন থাকার মজুরি থাকে, যখনই কারখানা থাকবে, কারখানায় ব্যয় মানে এটা হচ্ছে কারখানার উপরি ব্যয়, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় বসবেই। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে বেতন ও মজুরি এই 60,000 টাকার মধ্যে কারখানার কত? 3/1 ভাগ। তাহলে এই 3/1 ভাগ আমাদের প্রত্যক্ষ খরচ। তাই আমরা লিখছি কারখানার বেতন ও মজুরি 3/1 কত টাকা? এই যে 20,000 টাকা। এই 20,000 টাকা একদম ইজি বিষয়। ওকে, বেতন ও মজুরি হয়ে গেল। তারপরে সুনাম আসবে না, সংরক্ষিত আয় আসবে না, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আসবে না, আয়কর প্রদান, আয়কর সঞ্চিতি আসবে না, অনাদি পাওনা আসবে না, নগদ তহবিল আসবে না, সাধারণ আসবাবপত্র আসবে না। এই যে ক্রয় পরিবহন আসবে, আমরা লিখবো এখন ক্রয় পরিবহন। এই যে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন কত টাকা আছে? 15,000 টাকা আছে। এই যে আমরা লিখবো 15,000 টাকা ক্রয় পরিবহন। মূল বিষয়টা সেটা। এই যে 15,000 টাকা লিখে ফেললাম। ওকে, তারপরে আমাদের কি আসবে? রেয়ার আইটেম হিসেবে আমাদের এখানে আসবে এই যে আমার সমানের নাম্বার 5-এ বসে স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয় ধার্য করো। তাহলে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করতে বসে এই স্থায়ী সম্পত্তির মধ্যে আমাদের কলকাবজা যন্ত্রপাতি আছে। এই দেখো কলকাবজা যন্ত্রপাতি। তাহলে এই কলকাবজা যন্ত্রপাতি কোথায় আছে? কারখানায় আছে। কারখানায় যে ব্যয়গুলো সংঘটিত হয় এই ব্যয়গুলো প্রত্যক্ষ খরচ। কেন? এটা উৎপাদনশীল প্রতিষ্ঠান, এই ব্যয়গুলো প্রত্যক্ষ খরচ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় মানে আসলে তুমি প্রত্যক্ষ খরচকে বুঝে থাকি। তাহলে আমরা তাই লিখবো কারখানা কলকাবজা যন্ত্রপাতির অবশ্যই। এই যে লিখবো আমরা কলকাবজা যন্ত্রপাতির অবশ্যই। তাহলে কলকাবজা যন্ত্রপাতি কত আছে? 3 লক্ষ টাকা। তার অবশ্যই কাটতে বসে 10%। 3 লক্ষ টাকা 10% 30,000 টাকা। একদম সিম্পল বিষয়টা। তাহলে আমি আবারও বলি, যেহেতু এটা উৎপাদনশীল প্রতিষ্ঠান তাই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য আমরা কি করলাম? প্রারম্ভিক মজুত পণ্য নিছি, নিট ক্রয় নিছি। একটা একটা করে দেখি। প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা, নিট ক্রয় 6,75,000 টাকা। তারপরে কি নিলাম? কারখানার বেতন ও মজুরি। এই কারখানার বেতন ও মজুরি এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়লো? কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয়। তারপরে ক্রয় পরিবহন, ক্রয় সংক্রান্ত ব্যয়। কলকাবজা যন্ত্রপাতির অবশ্যই কারখানার উপরি ব্যয়। এখন আমি এই টাকাগুলোকে যোগ যদি করি, এই 40,000 টাকা, 6,75,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা, 30,000 টাকা, তো যোগফল কত পাবো? 7,80,000 টাকা। এই 7,80,000 টাকাকে আমরা কি বলবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা? 7,80,000 টাকা। এই 7,80,000 টাকা থেকে আমি সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। আমরা সমাপনী মজুত পণ্য কত দেখতেছি আমাদের অঙ্কে?
আমরা দেখতেছি সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,25,000 টাকা। এই 1,25,000 টাকার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য যুক্ত আছে। তাহলে সমাপনী মজুত পণ্য তাহলে আর 1,25,000 টাকা কারবারে নেই। তাহলে প্রকৃত সমাপনী মজুত পণ্য কত, এটা ব্র্যাকেটে বিয়োগ করে দেখাবো। তাহলে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার পর কারবারে আগুন লাগছে, আগুন লেগে পুড়ে গেছে 30,000 টাকা। তাহলে আমাদের সমাপনী মজুত পণ্য কত হবে, 95,000 টাকা। তাই আমরা লিখছি দেখো মাইনাস সমাপনী মজুত পণ্য 1,25,000 টাকা থেকে 30,000 টাকা বিয়োগ। তাহলে আমার সমাপনী মজুত পণ্য কত, 95,000 টাকা। তাহলে আমি 3,80,000 টাকা, এটা আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এখান থেকে যদি 95,000 টাকা বিয়োগ করি তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো 6,85,000 টাকা। এটা বিক্রিত পণ্যের ব্যয়। মানে এই 6,85,000 টাকার পণ্য আমি কত টাকায় বিক্রি করছি, 9,80,000 টাকায়। তাহলে আমি যদি 9,80,000 টাকা থেকে 6,85,000 টাকা বিয়োগ করি তাহলে আমি মোট লাভ পাবো 2,95,000 টাকা। মোট লাভ পাবো 2,95,000 টাকা। তাহলে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, আসলে এই অঙ্কটা ব্যতিক্রম কেন, কারণ বেতন ও মজুরির সাথে এই দেখো 3/1 অর্থাৎ 1/3 কারখানার ব্যয় আছে। এই কারখানার ব্যয় থাকার কারণে এই প্রতিষ্ঠানটা সিনারি চেঞ্জ হয়ে গেছে। এই প্রতিষ্ঠানটা আর সাধারণ প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠানটা হচ্ছে উৎপাদনশীল প্রতিষ্ঠান। উৎপাদনশীল প্রতিষ্ঠানের মূল কাজ কি, তারা পণ্য উৎপাদন করে কাস্টমারের কাছে বিক্রয় করার উদ্দেশ্যে, কাস্টমারের কাছে বিক্রয় করার উদ্দেশ্যে। তাহলে পণ্য উৎপাদন করতে গিয়ে যে ব্যয়টা হবে এটাও প্রত্যক্ষ খরচ, এটাও প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম, এখানে এক্স্যাক্টলি কী করলাম, আমরা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করলাম, ক্রয় সংক্রান্ত ব্যয় যোগ করলাম, এক্সট্রা হিসেবে কারখানার উপরি ব্যয় যোগ করলাম। কারখানার উপরি ব্যয় কাকে কাকে নিছি, কারখানার বেতন ও মজুরি নিছি, এবং এক্সট্রা হিসেবে কী নিছি, কলকার্য যন্ত্রপাতির অবস্থায়। কেন নিছি, কলকার্য যন্ত্রপাতি এক্স্যাক্টলি কারখানায় আছে, তাহলে এটা কারখানার ব্যয়। মূল বিষয়টা হচ্ছে এটা। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলি, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আগুনে বিনষ্ট পণ্যের বিষয়টা। যখন আগুনে বিনষ্ট পণ্য থাকবে সমন্বয়ে, আগুনে বিনষ্ট পণ্য মানেই এর অরিজিনাল কাজ দুই জায়গায়, একবার আমি ক্রয় থেকে বিয়োগ করব, আরেকবার আমরা এটা অপরিচালন ব্যয় দেখাবো। আমি আবারও বলতেছি, আগুনে বিনষ্ট পণ্য থাকলেই একবার আমি ক্রয় থেকে বিয়োগ করব, আরেকবার আমরা অপরিচালন ব্যয় হিসেবে দেখাবো। কিন্তু যদি সমাপনী মজুত পণ্যের সাথে আগুনে বিনষ্ট পণ্য যুক্ত থাকে তাহলে প্রকৃত সমাপনী মজুত পণ্য নির্ণয়ের উদ্দেশ্যে আমরা সমাপনী মজুত পণ্যের টাকা থেকে ব্র্যাকেটে আগুনে বিনষ্ট পণ্য বাদ দেব। এটা নিয়মের মধ্যে পড়ে না। যদি আগুনে বিনষ্ট পণ্য ভুলে যুক্ত করা হয় তাহলেই বাদ দেব, অন্যথায় বাদ দিব না। আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট আছে, এই যে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে যে 20,000 টাকার পণ্য আমি প্রেরণ করছি, এটা যদি ক্রয় মূল্য থাকতো তাহলে আবার সমাপনী মজুত পণ্যের সাথে ক্রয় মূল্যটা যোগ হইতো। কারণ কেন যোগ হইতো, আমি বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে যে 20,000 টাকার পণ্য দিছি এটা তো আমি ফেরত পাবো, এটা তো লাভ সহ দিছি। এখন এখানে আমার আসল কত, আসলে আমার এখানে প্রকৃত মূল্য কত, ধরো আমি যে 20,000 টাকা দিছি, ধরো আমার যদি জানা থাকতো ক্রয় মূল্য 15,000 টাকা, লেখা থাকতো যার ক্রয় মূল্য 15,000 টাকা, তাহলে আমি 20,000 টাকা দিছি, এই 20,000 টাকাকে আমার বিক্রয় ফেরত ধরছি, আর এই 20,000 টাকার মধ্যে আসল কত, 15,000 টাকা, তখন এটা সমাপনী মজুত পণ্যকে বাড়াতো। যেহেতু কিছু বলা নাই তাই ধরে নিতে হবে এই 20,000 টাকা সমাপনী মজুত পণ্যের মধ্যে যুক্ত আছে। তাই ক্রয় মূল্য থাকলে এই ক্রয় মূল্যটাও আমি কি করতাম, সমাপনী মজুতের সাথে যোগ করতাম। যেহেতু বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য নাই তাই যোগ হবে না। তাহলে আমরা করে ফেলতে পারলাম, কয় কি বলছে, মোট লাভ নির্ণয় করো। তাহলে মোট লাভ কতবার করছি, 2,95,000 টাকা। আমাদের ডান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন গয়ের সমাধান করব। গয়ে বলছে 2,12,750 টাকার নিট লাভ ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি সমাপনী সংরক্ষিত আয়ের চেয়ে নির্ণয় করার জন্য। এটা কিভাবে আমরা প্রস্তুত করি, আমরা বারবার বেসিক সহ বোঝার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আজকেও আমরা বেসিক সহ বোঝার চেষ্টা করব। তাই আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে প্রথমেই লিখব প্রতিষ্ঠানের নাম, তার নিচে লিখব সংরক্ষিত আয় বিবরণী, তার নিচে লিখব 2018 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য, দিয়ে লিখব বিবরণ টাকা। আমরা সংরক্ষিত আয় বিবরণী নির্ণয়ের জন্য প্রথমে আমাদের রেওয়া মিলে যে প্রারম্ভিক সংরক্ষিত আয় আছে সেটা আগে নিয়ে আসবো। রেওয়া মিলে যেটা সংরক্ষিত আয় থাকে এটা প্রারম্ভিক, এটা আসলে এক্স্যাক্টলি আমরা কোথা থেকে পাই, বিগত বছরে এটা সমাপনী সংরক্ষিত আয় ছিল। বিগত বছর মানে কি, আমরা এটা 18 সালের অঙ্ক করতেছি, তার মানে যখন আমি 17 সালে সংরক্ষিত আয় বিবরণী করছি, 17 সালে আসলে কারবারের বন্টনযোগ্য লাভ থেকে বিভিন্ন পক্ষকে মুনাফা বন্টন করার পর কারবারে 2017 সালের শেষে শেয়ার হোল্ডারদের জন্য 35,000 টাকা মুনাফা রয়ে গেছে। তার মানে এই টাকাটা কারবারে 17 সালে রয়ে গেছে।
এটা ছিল 17 সালের সমাপনী সংরক্ষিত আয়ের জের। 17 সালে যেটা সমাপনী সংরক্ষিত আয়ের জের, পরবর্তী বছরে 18 সালের রেওয়া মিলে ওটাই প্রারম্ভিক সংরক্ষিত আয়ের জের হয়ে গেছে। কারণ এটা অটোমেটিকলি আসলে প্রসেস, বিগত বছরে যেটা সমাপনী, পরের বছরে সেটাই প্রারম্ভিক। তাই আমরা রেওয়া মিলে যে সংরক্ষিত আয় দেখতেছি এটা গত বছরের সমাপনীর জের, তাই রেওয়া মিলে আমরা এটা সংরক্ষিত আয় নামে পাইছি। এটাকেই আমরা এখন লিখব প্রারম্ভিক সংরক্ষিত আয়ের জের নামে। তাই আমরা লিখব প্রথমেই প্রারম্ভিক সংরক্ষিত আয় 35,000 টাকা। কেন এটা প্রারম্ভিক এবং এক্স্যাক্টলি এটার উৎপত্তি কোথা থেকে, এটা বেসিক তোমাদেরকে আমি বলে দিলাম। ওকে, আমাদের গত বছরের শেয়ার হোল্ডারদের লাভ বাবদ 35,000 টাকা রয়ে গেছে। এই বছরে কারবারে লাভ কত হয়েছে? এই বছরে কারবারে গয়ে বলা আছে 2,12,750 টাকা নিট লাভ ধরে, কারণ ক্ষয়ে তো মোট লাভ পর্যন্ত বের করতে বলছে, আমাকে তো মোট লাভ থেকে নিট লাভে কনভার্ট করতে বলে নাই, তাই গয়ে আমার নিট লাভটা দিয়ে দিছে। কারণ আমি নিট লাভ যদি না জানি আমি সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে পারবো না। তাই আমরা প্রশ্নে যে নিট লাভ আছে সেটা নেব, এই লিখব যোগ নিট লাভ প্রশ্ন মতে 2,12,750 টাকা। তাহলে এই দুইটা লাভ যদি যোগ করি তাহলে কারবারে এখন লাভ 2018 সালের শেষে 2,47,000 টাকা 750 টাকা, 2,47,750 টাকা। এই যে লাভটা 2,47,750 টাকা আছে, এটা যদি এক মালিকানা কারবার হতো বা এটা যদি অংশীদারি কারবার হতো তাহলে এই লাভটা মালিকরা বন্টন করে নিত বা মালিকরা নিয়ে নিত। কিন্তু এটা তো এক মালিকানা কারবার আর অংশীদারি কারবার না, এটা যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবার মানে কি? 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত। এখানে সুনির্দিষ্ট নিয়ম আছে। এর সুনির্দিষ্ট নিয়মটা কি? এটা কিন্তু আমাদের লাভ 2018 সালের মোট লাভ যেটাকে আমরা বলি, এই লাভটা এখন আমরা বিভিন্ন পক্ষকে বন্টন করব। আর এই লাভ থেকে আমরা যে বিভিন্ন পক্ষকে বন্টন করব, সেই পক্ষরা কারা? এই পক্ষরা হচ্ছে সরকার, শেয়ার হোল্ডার এবং ভবিষ্যৎ ব্যবস্থা। তার মানে আমাদের যে কারবারে 2,47,750 টাকা লাভ আছে, এটাকে আমরা বলি বন্টনযোগ্য লাভ। এই বন্টনযোগ্য লাভ থেকে আমরা সরকারকে আয়কর দিব, শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেব, শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করব এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব। এই যে আমরা এই লাভ থেকে যে বিভিন্ন পক্ষকে টাকাগুলো ডিস্ট্রিবিউশন করতেছি, এই জন্য আমরা শিরোনাম লিখব বাত মুনাফা বন্টন দফাসমূহ। মুনাফা বন্টন দফাসমূহ বাদ শিরোনাম দেব। কখন বাদ শিরোনাম দেব? আসলে প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে নিট লাভ যোগ করে যে টাকাটা পাবো সেখান থেকে আমরা বাদ শিরোনাম দেব। এখান থেকে আসলে আমরা বিভিন্ন পক্ষকে টাকা ডিস্ট্রিবিউশন করব। কারণ বিভিন্ন পক্ষের মধ্যে রেওয়া মিলে আগে আমি দুইটা পাবো, রেওয়া মিলে চিরন্তন সত্য দুইটা পাবো। রেওয়া মিলে দুইটা কী পাবো? রেওয়া মিলে পাবো হচ্ছে ডেবিট দিকের লভ্যাংশ বা ডেবিট দিকের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে। এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কি বোঝায়? বছরের মাঝামাঝি সময়ে চলতি বছরে শেয়ার হোল্ডারদেরকে আমরা নগদ যে লভ্যাংশটা প্রদান করছি, তাহলে এই যে 30,000 টাকা আমি লভ্যাংশ দিছি, আসলে এক্স্যাক্টলি এই লাভ থেকেই তো আমরা দিছি। আমাদের এটা হচ্ছে লাভ, আমাদের কারবারে লাভ আছে কাদেরকে দেওয়ার জন্য? সরকারকে দেওয়ার জন্য। এইখান থেকে সরকারকে দেবো, এইখান থেকে শেয়ার হোল্ডারদেরকে দেবো। তো 2,47,750 থেকে আমরা বছরের মাঝামাঝি সময়ে শেয়ার হোল্ডারদের কত টাকা লাভ দিছি? 30,000 টাকা। তাহলে আমার এই লাভ এখন কমে যাবে, তাই তো বাদ মুনাফা বন্টন দফাসমূহ এই লিখলাম আমি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 30,000 টাকা। তাহলে এইখানে এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা লভ্যাংশ প্রদান নামেও থাকতে পারে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নামে থাকতে পারে, যে কোনো একটা থাকবে গেল। তারপরে ডেবিট দিকে থাকবে আয়কর। এই যে আয়কর আছে, এই আয়কর কি মিন করে? আয়কর মিন করে আমি সরকারকে যত টাকা চলতি বছরে কর দিছি। অ্যান্ড করের সিস্টেমটা কি? আমরা চলতি বছরে যে 30,000 টাকা কর দিলাম, এক্স্যাক্টলি এটা কোন বছরের কর? এটা 17 সালের কর, কারণ আমি 18 সালে অঙ্ক করতেছি। 18 সালে অঙ্ক করতেছি, এই 18 সাল। করের সিস্টেমটা কি? চলতি বছরের কর আগামী বছরের দেবো, এক বছর ডিলে করে দেবো। তার মানে এটা কিন্তু আসলে এই যে আয়কর দিলাম আমরা, আয়কর প্রদান 30,000 টাকা, এটা আসলে 2017 সালের কর। 2017 সালের করটা আমি কবে দিলাম? 18 সালে দিলাম। তাহলে কত টাকা? 30,000 টাকা। এখন 2017 সালে আমি যে 30,000 টাকা আয়কর দিলাম, এই 30,000 টাকার জন্য আমি 20,000 টাকা রেখে দিছি। এটা 17 সালে থেকে আসছে। তাহলে 17 সালে এটা নতুন আয়কর ছিল, 18 সালে হয়ে গেছে পুরাতন। তার মানে 18 সালে এসে এটা পুরাতন হয়েছে বলতে আমি যে 30,000 টাকা দিছি তার জন্য 20,000 টাকা আমার গত বছর থেকে আসছে। এই জন্য আমরা কি করি? আয়কর থেকে আয়কর সঞ্চিতি পুরাতনটা বিয়োগ করি। তাহলে আমরা আয়কর এইবার কত টাকা দিছি? 30,000 টাকা দিছি। তাহলে এই আয়কর 30,000 টাকা। এইখান থেকে আমরা পুরাতন আয়কর সঞ্চিতি বিয়োগ করি। তাহলে পুরাতন আয়কর সঞ্চিতি কত? 20,000 টাকা। কেন বিয়োগ করি একটু তুমি বোঝো বিষয়টা। আমি এই বছর 30,000 টাকা আয়কর দিছি, কত বছরের? এটা হচ্ছে আসলে 17 সালের। 17 সালে আমি ধরে নিয়েছিলাম যে আমার আয়কর দেওয়া লাগতে পারে 20,000।
কিন্তু প্রকৃত যখন হিসাব করে দেখছি আসলে আয়কর নির্ধারণ হয়েছে 30,000। তাহলে আমি 30,000 টাকার মধ্যে আসলে গত বছরের ব্যবস্থা আমার 20,000 টাকা আছে। এখন আমার শর্ট কত? শর্ট কিন্তু 10,000। তাই আমি এই 10,000 টাকা এইখান থেকে দেবো। ভালো করে বোঝো বিষয়টা। আমি আয়কর লিখছি 30,000, সেখান থেকে পুরাতন আয়কর সঞ্চিতি 20,000 টাকা বাদ দিলাম। বিষয়টা কী দাঁড়াইলো? এই যে আয়কর যে 10,000 টাকা আমি দিব, আসলে কি 10,000 টাকা আয়কর দিব? আয়কর তো আমি 30,000 টাকা দিয়ে দিছি। তাহলে এইখানে 10,000 টাকা কেন? বাবা 30,000 টাকা যে দিছি, এই 30,000 এগেনিস্টে গত বছর থেকে টাকা পাইছি আমি 20,000। তাহলে আমি এই 20,000 টাকা তো এর মধ্যে ইনক্লুডিং আছে। তাহলে 30,000 টাকা থেকে যদি 20,000 টাকা বিয়োগ করি, তাহলে চলতি বছরের লাভ থেকে আমাকে কত টাকা দিতে হবে শর্টটা, সেটাই আমি বিয়োগ করব। মূল বিষয়টা হচ্ছে এটা। এই জন্য আমরা কি করি? আয়কর থেকে পুরাতন আয়করটা বিয়োগ করি। আর পুরাতনটা যদি বড় হয়, আমি তো আমার ক্লাসে দিছি, পুরাতনটা বড় হলে এইখানে আগে যোগ হবে আর আয়করটা এখানে থাকবে। এটা তো ওই ক্লাসে তোমরা ভালো করে বুঝে নিছো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব? আয়কর থেকে পুরাতনটা বিয়োগ করব। কখন? পুরাতনটা যদি আয়কর থেকে ছোট হয়। করে শর্টটা কি করব? আমি প্রথম ঘরে টাকা দেবো এইখান থেকে দেওয়ার জন্য। তাহলে আয়করের বিষয়টা গেল। তাহলে আমরা রেওয়ামিল থেকে নিব লভ্যাংশ, রেওয়ামিল থেকে নেব আয়কর। রেওয়ামিলের কাজ শেষ, এখন সমন্বয়ে চলে আসবো। সমন্বয় এসে প্রথমেই দেখবো আমাদের ঘোষণাকৃত বা প্রস্তাবিত লভ্যাংশ। তাহলে আমরা দেখি ঘোষণাকৃত বা প্রস্তাবিত লভ্যাংশ আছে কিনা। সমন্বয় নাম্বার 4-এ আছে। কোম্পানি চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে 10%। তাহলে কোম্পানি কত পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করছে? 10%। তাই আমরা দেখবো, দেখো ঘোষণাকৃত লভ্যাংশ। ঘোষণাকৃত লভ্যাংশ এটা কার উপর কাটতে হয়? শেয়ার মূলধনের উপর। তাহলে আমাদের শেয়ার মূলধন কত টাকা দেওয়া আছে দেখি একটু আমি। আমাদের শেয়ার মূলধন কত? আমরা দেখি শেয়ার মূলধন 5 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ টাকার আমি যদি 10% কাটি, 5 লক্ষ টাকা 10% 50,000 টাকা আমাকে আসলে এই বছর চূড়ান্ত লভ্যাংশ দিতে হবে। এই উদ্দেশ্যে আমি শেয়ার হোল্ডারদের ঘোষণা করলাম যে এই বছর আমরা 50,000 টাকা লভ্যাংশ দেবো এইখান থেকে। তাই তো এটা মুনাফা বন্টন দফা। তাহলে এই জন্য আমরা লিখবো কি? ঘোষণাকৃত লভ্যাংশ। ওকে, লিখলাম। ঘোষণাকৃত লভ্যাংশ হওয়ার পর আমি কি লিখবো? আমরা লিখবো ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যৎ ব্যবস্থা কি থাকতে পারে? সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর হতে পারে, লেখা থাকতে পারে নিট লাভের এত % সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করো, বা সাধারণ সঞ্চিত তহবিলে এত টাকা স্থানান্তর করতে হবে। তখন লিখতাম সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর। তারপরে লেখা থাকতে পারে নিট লাভের টাকা দ্বারা কল্যাণ তহবিলে স্থানান্তর করো। তাহলে লিখতাম কল্যাণ তহবিলে স্থানান্তর। তার মানে আমরা যদি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করি তাহলে এখানে লিখবো। এখন মোট কথা কি? আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী করব, সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে আমরা প্রারম্ভিক সংরক্ষিত আয়ের জেরের সাথে আমি নির্লাভ যোগ করব। নির্লাভ যোগ করে আমরা মুনাফা বন্টন দফা হিসেবে 4টা দফা আনবো। 4টা দফার মধ্যে প্রথম 2টা দফা রেওয়ামিল থেকে আসবে, লভ্যাংশ প্রদান আর আয়কর। লভ্যাংশ প্রদান আর আয়কর। আয়করের ক্ষেত্রে আয়কর থেকে পুরাতন আয়কর বাদ যাবে। আর সমন্বয় থেকে 2টা আসবে, ঘোষণাকৃত লভ্যাংশ আর বিভিন্ন ভবিষ্যৎ ব্যবস্থা যদি আমি গ্রহণ করি, যেমন সঞ্চিত তহবিলে যদি স্থানান্তর করি, কল্যাণ তহবিলে যদি স্থানান্তর করি, লভ্যাংশ সমতাকরণ তহবিলে যদি স্থানান্তর করি, আমরা আসলে এখানে লিখবো। লিখে এই সবগুলো টাকার যোগফল আমি এইখান থেকে বিয়োগ করব। তাহলে আমরা মুনাফা বন্টন দফা হিসেবে পেলাম কত? 90,000 টাকা। তাহলে আমি যদি 2,47,750 টাকা থেকে এই 90,000 টাকা বিয়োগ করি, তাহলে সমাপনী সংরক্ষিত আয় পাবো 1,57,750 টাকা। আসলে কি এইটা? আসলে এইটা এই 2,47,750 টাকা থেকে বিভিন্ন পক্ষকে মুনাফা বন্টন করার পর যে টাকাটা কারবারে মুনাফার অবশিষ্ট অংশ জমা আছে, এটাই হচ্ছে সমাপনী সংরক্ষিত আয়। এটা আসলে অটোমেটিকলি আগামী বছর গিয়ে প্রারম্ভিক হয়ে যাবে। এটা তো সিস্টেমেটিক প্রসেস যে চলতি বছরে যেটা সমাপনী, আগামী বছরেই সেটা প্রারম্ভিক। এইভাবে কারবার যতদিন থাকবে এটা স্থায়ীভাবে চলতেই থাকবে। মূল বিষয়টা হচ্ছে এটা, আর কোনো কিছুই নয়। ওকে, তাহলে আমরা খুব সহজে গ করে ফেলতে পারলাম। গয় আমাকে কি করতে বলছে? যে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। তাহলে সংরক্ষিত আয় বিবরণী সমাপনী জের আমরা বের করলাম। ওকে, আমাদের গও ডান। এখন এখানে আরেকটা জিনিস আমি বুঝাবো, যে এখানে যেটা তোমার কাছে চায় নাই, তোমাকে চেতে পারতো, এই জিনিসগুলো একটু আমি ব্যাখ্যা দেই। সেটা হচ্ছে তোমাকে কয়ে বলতে পারতো যে ব্যবহৃত মণিহারির পরিমাণ কত। একটু এই জিনিসগুলো এই প্রশ্ন থেকে দেখে নাও। তোমাদের ব্যবহৃত মণিহারির পরিমাণ নির্ণয় করতে বলতে পারতো। কীভাবে সেটা তুমি দেখো। তোমাদের প্রারম্ভিক মণিহারি, যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত 5,000 টাকা। এই জিনিসগুলো খুব জরুরি। আসলে একটা অঙ্ক তুমি যখন করবে, একটা অঙ্কে তোমার সৃজনশীল প্রশ্নে যে করণীয় আছে, এই করণীয়ের বাইরেও তুমি চিন্তা করবে যে আসলে আমি এখানে আর কি কি নির্ণয় করতে পারি, বা এখানে আর কি কি ইম্পর্টেন্ট আছে, কি কি সৃজনশীল প্রশ্ন হতে পারে। এখানে যেমন সৃজনশীল প্রশ্ন হতে পারে কয়ে ব্যবহৃত মণিহারির পরিমাণ
নির্ণয় করো। ব্যবহৃত মণিহারির পরিমাণ নির্ণয়ের জন্য কি করতে হবে, তোমাদের মণিহারি মজুদ, প্রারম্ভিক মণিহারি কত, প্রারম্ভিক মণিহারি যদি দেখি, দেখো আমাদের 5,000 টাকা প্রারম্ভিক মণিহারি আছে, এটা 5,000 টাকা প্রারম্ভিক মণিহারি। এই প্রারম্ভিক মণিহারির সাথে আমাদের মণিহারি দ্রব্যাদি ক্রয়, এই বছরে আমি 20,000 টাকার মণিহারি ক্রয় করছি আরও, তাহলে আমি আরও ক্রয় করছি, তার মানে যোগ করব মণিহারি ক্রয় 20,000 টাকা, তাহলে আমাদের মোট মণিহারি কত হলো 25,000 টাকা। এটা কিন্তু হচ্ছে ব্যবহারযোগ্য মণিহারি। তাহলে আমি যদি মণিহারি সম্পূর্ণ ব্যবহার করতে চাই তাহলে আমি সর্বোচ্চ 25,000 টাকার মণিহারি ব্যবহার করতে পারবো। আমি আবারও বলতেছি, আমাদের বছরের শুরুতে মণিহারি ছিল 5,000 টাকা, এটা কোথা থেকে পেলাম, প্রারম্ভিক মজুদ পণ্য থেকে। এই মণিহারির সাথে, প্রারম্ভিক মণিহারির সাথে আমি এই বছরে আরও 20,000 টাকার মণিহারি ক্রয় করছি, যোগ করলে আমি ব্যবহারযোগ্য মণিহারি পাবো। ওকে, আবার আমাদের সমন্বয়ে সমাপনী মণিহারি থাকতে পারে, সমন্বয়ে সমাপনী মণিহারি থাকলে সমন্বয়ে দেওয়া থাকবে যে সমাপনী মজুদ পণ্যের মধ্যে এত টাকার মণিহারি অবিভূত আছে। যদি লেখা থাকতো সমাপনী মজুদ পণ্যের মধ্যে ধরো 10,000 টাকার মণিহারি অবিভূত আছে, তখন আমি মাইনাস করতাম 10,000 টাকা অবিভূত মণিহারি, বিয়োগ করে আমি যে টাকাটা পেতাম 15,000 টাকা, এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক ব্যবহৃত মণিহারি। তাহলে ব্যবহৃত মণিহারি কীভাবে বের করব, প্রারম্ভিক মণিহারির সাথে মণিহারি ক্রয় যোগ করব, ব্যবহারযোগ্য মণিহারি সেখান থেকে মাইনাস করব সমাপনী মণিহারি, তাহলে আমি আসলে ব্যবহৃত মণিহারির পরিমাণ পাবো। এটা কিন্তু হতে পারতো। ওকে, এর আরেকটা সৃজনশীল প্রশ্ন হতে পারে যে আগুনে বিনষ্ট জনিত ক্ষতির পরিমাণ কত, আগুনে বিনষ্ট জনিত ক্ষতির পরিমাণ কত। তুমি এই জিনিসটা একটু লক্ষ্য করো, তুমি দেখতেছো যে 1 নম্বর সমন্বয়ে বলা আছে সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে 1,25,000 টাকা, কিন্তু ওই মূল্যায়নের পরই 30,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। তার মানে আমার কারবারে আগুন লেগে 30,000 টাকার পণ্য পুড়ে গেছে, 30,000 টাকার পণ্য পুড়ে গেছে, এটাকে আমরা বলি আগুনে বিনষ্ট পণ্য। একটু ভালোভাবে জেনে রাখো, আগুনে বিনষ্ট পণ্য সমন্বয় আছে, সমন্বয়ের কাজ সর্বনিম্ন 2 বার। আগুনে বিনষ্ট পণ্যের কাজ 2 বার কোথায় কোথায়, একবার আমি ক্রয় থেকে বিয়োগ করব, ক্রয় থেকে বিয়োগ করব, এটা চূড়ান্ত নিয়ম, ক্রয় থেকে বিয়োগ করব। আরেকবার আমরা অপরিচালন ব্যয় দেখাবো, অপরিচালন ব্যয়ে লিখব আগুনে বিনষ্ট জনিত ক্ষতি। তাহলে আগুনে বিনষ্ট পণ্যের কাজ 2 বার, একবার আমাকে ক্রয় থেকে বিয়োগ করে নিট ক্রয় দেখাতে হবে, আরেকবার অপরিচালন ব্যয় হিসাবে আগুনে বিনষ্ট জনিত ক্ষতি লিখতে হবে। তাহলে আমি ক্রয় থেকে বিয়োগ করব আগুনে বিনষ্ট পণ্য কত টাকা, 30,000 টাকা, ক্রয় থেকে বিয়োগ করব। আর যখন আমি অপরিচালন ব্যয় হিসেবে দেখাবো তখন আমি দেখাবো আগুনে বিনষ্ট জনিত ক্ষতি। এইটা কেন, আমার কারবারে আগুন লেগে কত টাকার পণ্য পুড়ে গেছে, 30,000 টাকা। এই কোম্পানি আসলে অগ্নি বীমা করে রাখছে, তাই বীমা কোম্পানি দেখো ক্ষতিগ্রস্ত পণ্যের 2/3 ক্ষতিপূরণে স্বীকৃতি হয়েছে, তার মানে ক্ষতিপূরণ দিতে চেয়েছে। এই কোম্পানিটা অগ্নি বীমা করা ছিল, তাই এই কোম্পানি তুমি যে 30,000 টাকার পণ্য আগুনে পুড়ে ফেলছো তার 3/2 ক্ষতিপূরণ দেওয়ার কি করছে, ইচ্ছা পোষণ করছে যে ক্ষতিপূরণ দিবে। তাহলে 30,000 টাকার মধ্যে 2/3 যদি ক্ষতিপূরণ দেয় তাহলে আমি 2/3 মানে কি 20,000 টাকা, 3/2, তাহলে 30,000 টাকার মধ্যে আমি ক্ষতিপূরণ পাবো কত, 20,000 টাকা, তাহলে পাবো না কত, 10,000 টাকা। এইটাকেই আমরা বলতেছি আগুনে বিনষ্টজনিত ক্ষতি। তাহলে মূল বিষয়টা কি হলো, আগুনে বিনষ্ট পণ্য 30,000 টাকা ক্রয় থেকে বিয়োগ, আমি নিট ক্রয় পাবো। আর যখন অপরিচালন ব্যয় দেখাবো আমি আগুনে বিনষ্টজনিত ক্ষতি দেখাবো 10,000 টাকা। কেন, কারণ আমার ক্ষতি তো কমে গেল, আগুনে বিনষ্টজনিত ক্ষতি আমাদের অপরিচালন ব্যয় তো অনলি আসলে 10,000 টাকা। এখন এখানে তুমি প্রশ্ন করতে পারো, স্যার তাহলে আমি ক্রয়ের সময় তো তাহলে 10,000 টাকা বিয়োগ করতে পারতাম না। আসলে এই 20,000 টাকার সাথে ক্রয়ের কোনো সম্পর্ক নাই। আমার কারবারে আগুন লেগে আমার তো ক্রয়কৃত পণ্য 30,000 টাকায় পুড়ে গেছে, এখন আমি ক্ষতিপূরণ পুরা পাবো না সেটা আলাদা জিনিস। ক্রয়কৃত পণ্য নষ্ট হয়েছে কত টাকার, 30,000 টাকারই তো। এই জন্যে আগুনে বিনষ্ট পণ্য থাকলেই যত টাকা আগুন লেগে পণ্য নষ্ট হবে ক্রয় থেকে ততই বিয়োগ করব। আর যখন আমি অপরিচালন ব্যয় হিসাবে আগুনে বিনষ্ট জনিত ক্ষতি দেখাবো তখন বিমা কোম্পানির ক্ষতিপূরণটা আমি বিয়োগ করার পর টাকাটা লিখবো। আর যদি বিমা কোম্পানি ক্ষতিপূরণ না দেয় পুরো 30,000 টাকাই হবে আগুনে বিনষ্ট জনিত ক্ষতি। মূল বিষয়টা হচ্ছে এটা। এখন সমাপনী মজুদ পণ্য থেকে কখন বাদ দিব, সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দেওয়া আসলে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিই এই জন্য প্রকৃত সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের জন্য। আমি হিসাব রক্ষক, আমি সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করছি 1,25,000 টাকা, ভালো কথা। 1,25,000 টাকা মূল্যায়ন করার পর কারণ আগুন লেগে 30,000 টাকার পণ্য পুড়ে গেছে, তাহলে আমার দোকানে কি আর 1,25,000 টাকার পণ্য আছে? আমাকে তো 30,000 টাকা বাদ দিতে হবে। 30,000 টাকা যদি বাদ দেই আমার দোকানে পণ্য আছে তো আসলে 95,000 টাকার। আগুনে পুড়ে যে
পণ্য ছাই হয়ে গেছে, তো 30,000 টাকা তো ছাই হয়ে গেছে, তাহলে আরে 1,25,000 টাকা থাকে কেমনে? তাই প্রকৃত সমাপনী মজুত পণ্য মূল্যায়নের জন্য আমি কি করবো, 1,25,000 টাকা থেকে এই 30,000 টাকা বিয়োগ করে 95,000 টাকা দেখাবো। এটাই হচ্ছে আসলে আমাদের সমাপনী মজুত পণ্যের প্রকৃত টাকা। তাহলে আমি যখন চলতি সম্পদ দেখাবো এই 95,000 টাকাই দেখাবো। এই অঙ্কে আর কি সমস্যা আছে আর একটু দেখি নেই আমরা, এখানে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আর একটু দেখি এখানে আর কি সমস্যা থাকতে পারে, আমি একটু দেখি নেই এই অঙ্কে আর কি কোনো সমস্যা আছে। এখানে আসলে আর কোনো সমস্যা নেই। এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে 2 নম্বর সমন্বয়। এই যে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে 20,000 টাকার পণ্য প্রেরিত হয়েছিল, যখন এই বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে আমরা কোনো কাস্টমারকে পণ্য দিব, এটাকে আমরা অলিখিত বিক্রয় ফেরত ধরবো। অলিখিত বিক্রয় ফেরতের কাজ কয়বার? একবার আমরা বিক্রয় থেকে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে পণ্য বিক্রয় বিয়োগ করব, আরেকবার প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করব। এটা গেল। কিন্তু যদি আবার এখানে ক্রয় মূল্য থাকতো, যার ক্রয় মূল্য এই 20,000 টাকার জন্য ধরো আছে 12,000 টাকা, তখন এই 12,000 টাকা আসলে সমাপনী মজুদের সাথে যোগ হতো, তারপরে তখন আসলে সমাপনী মজুদ বাড়তো, আর কোনো কিছুই না। যেমন এখানে সমাপনী মজুদ পণ্য 1,25,000 থেকে 30,000 টাকা বিয়োগ করে আমি 95,000 টাকা দিয়েছি, তখন আরও আবার যোগ করতাম 12,000 টাকা, তখন সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করতাম 1,07,000 টাকা। আর কোনো কাজ হবে না যদি ক্রয় মূল্য থাকে। তখন ক্রয় মূল্য নাই, তাই আমি বুঝে নেব এই 20,000 টাকা আসলে এই 1,25,000 টাকার সাথে যুক্তই আছে, অর্থাৎ 1,25,000-এর মধ্যে যুক্ত আছে। এটা হচ্ছে বিষয়। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। যদি তোমাদের কোনো এই অঙ্ক রিলেটেড আরও কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, তোমরা কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।